সুপ্রিয় শিক্ষার্থীরা, অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগতম। আজকে থেকে তোমাদের দ্বাদশ শ্রেণীর ক্লাস শুরু হবে। আশা করি প্রিভিয়াস সিলেবাসটা সবার কমপ্লিট হয়েছে। যদি কমপ্লিট নাও হয়ে থাকে তাহলে একটু ভালো করে পড়াশোনা করবে। প্রিভিয়াস চ্যাপ্টারগুলো বুঝলে তোমাদের নেক্সট চ্যাপ্টারগুলো বুঝতে সুবিধা হবে। তো আজকে হচ্ছে প্রথম পত্রের সপ্তম অধ্যায় থেকে শুরু করব তোমাদের সিলেবাস অনুযায়ী। এখানে আছে সপ্তম অধ্যায়টা হচ্ছে বিভিন্ন ধরনের সংগঠন নিয়ে। তো তোমরা এতদিন ধরে অর্থনীতি পড়ছো, তোমরা অবশ্যই জানো যে উৎপাদনের 4টা উপকরণ আছে। সেগুলো হচ্ছে ভূমি, শ্রম, মূলধন এবং সংগঠন। তো সংগঠন বলতে কি বোঝায়? ভূমি, শ্রম, মূলধন এগুলা এতদিনে তোমাদের পড়া হয়ে গেছে। সংগঠন বলতে কি বোঝায়? সংগঠন বলতে বোঝায় যে এই ভূমি, শ্রম এবং মূলধনকে একত্রিত করে উৎপাদন কার্য পরিচালনার কাজটা যে সম্পন্ন করে বা যে প্রক্রিয়াতে সম্পন্ন হয় সেটা হচ্ছে সংগঠন। সংগঠনের কাজ হচ্ছে উৎপাদনের বাকি 3টা উপকরণকে একত্রিত করা এবং সেগুলোর মধ্যে সমন্বয় সাধন করা। অধ্যাপক মিলওয়ার্ড কি বলেছেন দেখো, কর্ম ও কর্মীর মধ্যে সামঞ্জস্যপূর্ণ পারস্পরিক সম্পর্ককে সংগঠন বলে। এখন নিওক্লাসিক্যাল অর্থনীতিবিদদেরকে হচ্ছে বিভিন্ন ভাগে ভাগ করা হয়েছে। তার মধ্যে নিওক্লাসিক্যাল অর্থনীতিবিদ যারা আছেন তারা সংগঠনকে উৎপাদনের 4 নম্বর উপকরণ হিসেবে বিবেচনা করেন। আর প্রাচীন বা অন্যান্য অর্থনীতিবিদ যারা আছেন তারা সংগঠনকে মনে করেন যে এটা একটা বিশেষ ধরনের শ্রম। কিন্তু যেহেতু এখন আধুনিক অর্থনীতি যেটা, সেটা নিওক্লাসিক্যাল অর্থনীতিবিদদের মতামতকেই বেশি গুরুত্ব দেওয়া হয়। তো এই কারণে সংগঠনকে উৎপাদনের একটা আলাদা বা পৃথক উপকরণ হিসেবে গণনা করা হয়। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো, সংগঠন হচ্ছে এটাই সোজা কথায় যে উৎপাদনের যে 4টা উপকরণ আছে তার মধ্যে সংগঠন হচ্ছে 4 নাম্বার এবং সংগঠনের কাজ হচ্ছে উৎপাদনের বাকি 3টা উপকরণের মধ্যে সমন্বয় সাধন করা। এবং এই বাকি 3টা উপকরণ হচ্ছে ভূমি, শ্রম এবং মূলধন। সংগঠনের বৈশিষ্ট্য হচ্ছে সংগঠন, সংগঠক ও উদ্যোক্তা এক প্রকার বিশেষ ধরনের শ্রম। অর্থাৎ সংগঠনের কাজটাই যেহেতু বাকি 3টা উপকরণের মধ্যে সমন্বয় সাধন করা, তার মানে এখানে শ্রমের ব্যাপারটা জড়িত আছে। এবং এটাকে বিশেষ ধরনের শ্রম এ কারণে বলা হচ্ছে যে অন্য শ্রমের মতো এটা স্যালারির বিনিময়ে কাজ করে না, এটা হচ্ছে মুনাফার বিনিময়ে কাজ করে। এবং এখানে ঝুঁকির ব্যাপার আছে। মানে ইয়াতে যে তোমাদের অর্থনীতিতে উৎপাদনের যে 2 নম্বর উপকরণটা আছে শ্রম, ভূমি, শ্রম, শ্রমের একটা চ্যাপ্টারই তোমরা পড়েছো। তো সেখানে যেমন দেখেছো যে শ্রমের মজুরি থাকে, মজুরির উপর শ্রমের হ্রাস বৃদ্ধি নির্ভর করে। তো সংগঠনটাকে বিশেষ ধরনের শ্রম বলার কারণ হচ্ছে এটাই যে এখানে মজুরি ব্যাপারটা জড়িত থাকে না, এখানে মুনাফার ব্যাপারটা জড়িত থাকে এবং ঝুঁকির ব্যাপার জড়িত থাকে। আচ্ছা, সংগঠনকে জীবন্ত উপকরণ হিসেবে বিবেচনা করা হয়। শ্রম যেহেতু একটা জীবন্ত উপকরণ, আমরা জানি, অলরেডি তোমরা পড়েছো। সংগঠনও যেহেতু বিশেষ ধরনের শ্রম, তো সংগঠনও হচ্ছে একটা জীবন্ত উপকরণ। 3 নাম্বার আছে উৎপাদন কার্য পরিচালনা ও তত্ত্বাবধান তথা উৎপাদনের সাথে সংগঠন সম্পৃক্ত। এটা সংজ্ঞার মধ্যেই বলা হয়ে গেছে যে উৎপাদনের 3টা উপকরণের মধ্যে সমন্বয় সাধন করাই হচ্ছে সংগঠনের কাজ। সুতরাং উৎপাদন কার্য পরিচালনা এবং সেটা তত্ত্বাবধান করার সাথে সংগঠন সম্পৃক্ত। এবং সংগঠনের উদ্দেশ্য হচ্ছে মুনাফা অর্জন করা। মুনাফা অর্জন এবং জনকল্যাণ সাধন। শুধু মুনাফা অর্জনের চিন্তা থাকলে, জনকল্যাণ সাধনের চিন্তা না থাকলে আসলে ব্যবসাগুলো দেখা যায় যে অনৈতিক হয়ে পড়ে বা অনৈতিক পন্থায় তারা মুনাফা অর্জন শুরু করে। এই জন্য সংগঠনের বৈশিষ্ট্য এটাও একটা আছে যে মুনাফা অর্জন করবে ঠিকই, কিন্তু সেটার মধ্যে তাদের জনকল্যাণের একটা চিন্তা থাকতে হবে। এবং 5 নাম্বার ও সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা, সেটা হচ্ছে যাবতীয় ঝুঁকি বহন করে। সংগঠনের মধ্যে যেহেতু এটা উৎপাদন কাজের সাথে জড়িত, এখানে ঝুঁকির ব্যাপারটাও জড়িত থাকে এবং যিনি সংগঠক থাকেন বা উদ্যোক্তা থাকেন তাকে সব ধরনের ঝুঁকি বহন করতে হয়। যদি ব্যবসায় মুনাফা হয়, সেই মুনাফাটা অন্যান্যদের মধ্যে ভাগ করে দেওয়ার পরে, অন্যান্য উপকরণ আর কি যেটা আছে ভূমি, শ্রম, মূলধন, এই 3টার মধ্যে ভাগ করে দেওয়ার পরে যা থাকে সেটা তার আয় হিসেবে গণ্য হয়। আবার যদি ক্ষতি হয়, এই পুরোটা ক্ষতিও তাকে বহন করতে হয়। এটাই হচ্ছে ব্যবসায়ের ঝুঁকি বা উদ্যোক্তার ঝুঁকি। আচ্ছা, এখন পড়ব যে সংগঠক কাকে বলে। তো সংগঠন কি এটা আশা করি বুঝেছো। যিনি সংগঠন কাজটা পরিচালনা করেন তিনি সংগঠক। এখানে
যে সংজ্ঞাটা দেওয়া আছে সেটার দিকে লক্ষ্য করো। উৎপাদনের জন্য প্রয়োজনীয় উপাদানগুলোকে একত্রিত করে তাদেরকে প্রয়োজন অনুসারে সমন্বয় সাধনের কাজ যে করে তাকে সংগঠক বা উদ্যোক্তা বলে। খুবই সিম্পল একটা সংজ্ঞা আছে, এটা অবশ্যই মুখস্থ করে ফেলবে। এবং অধ্যাপক মার্শাল, একজন খুব বিখ্যাত অর্থনীতিবিদ, সংগঠককে কি বলেছেন? ক্যাপ্টেন অফ দ্য ইন্ডাস্ট্রি। ইন্ডাস্ট্রি মানে হচ্ছে যেখানে উৎপাদন কার্য পরিচালনা করা হয়, এবং ক্যাপ্টেন হচ্ছে যিনি প্রধান, সর্বাধিনায়ক। তো সংগঠক যদি না থাকে, একটা ইন্ডাস্ট্রি পরিচালনা করার মতো কোনো ব্যক্তি যদি না থাকে, তাহলে বাকি উপকরণ যেগুলো আছে সেগুলো আসলে মানে যথাযথভাবে পরিচালিত হবে না। যে যার যার মতো কাজ করবে, অথবা এখানে কোনো কাজই আলটিমেটলি সাধন হবে না। এ কারণে সংগঠককে বলা হচ্ছে ক্যাপ্টেন অফ দ্য ইন্ডাস্ট্রি। উৎপাদনের উপাদানসমূহের সুষ্ঠু প্রয়োগের মাধ্যমে উৎপাদন ব্যবস্থাকে পরিচালনা করাই হচ্ছে সংগঠকের দায়িত্ব। একজন সফল সংগঠক বা উদ্যোক্তার কিছু গুণাবলী থাকতে হবে। তো এই গুণাবলীগুলোর মধ্যে প্রথমেই যেটা আছে সেটা হচ্ছে দূরদর্শিতা। দূরদর্শিতা ব্যাপারটা হচ্ছে এরকম, দূরদর্শিতা জিনিসটা সবার মধ্যে থাকেও না। এই জিনিসটা হচ্ছে এরকম যে বর্তমান পরিস্থিতি বিবেচনা করে বা পর্যালোচনা করে একজন মানুষ বুঝতে পারবে যে ভবিষ্যতে সিচুয়েশনটা কীরকম হবে। তো যারা হচ্ছে সাধারণ মানুষ, তাদের মধ্যে এই জিনিসটা থাকে না। তারা হয়তো গেস করতে পারে যে ভবিষ্যতে এরকম হতে পারে, তাদের মনে চাইলো বা কোনো একটা কিছু তাদের চিন্তা হলো, সেখান থেকে তারা একটা অনুমান করে নিল। কিন্তু যিনি সংগঠক বা উদ্যোক্তা হন, তিনি করেন কি? বিভিন্ন তথ্য বা উপাত্তের ভিত্তিতে বর্তমান পরিস্থিতিকে পর্যালোচনা করে তিনি চিন্তা করেন যে ভবিষ্যতে পরিস্থিতিটা এরকমও হতে পারে বা ওরকমও হতে পারে। মানে তিনি কয়েকটা আউটকাম বিবেচনা করে রাখেন। এটাই হচ্ছে তার দূরদর্শিতা, এবং একজন সফল সংগঠকের অবশ্যই দূরদর্শিতার গুণাবলী থাকতে হবে, নতুবা আসলে ব্যবসায় লাভ করা সম্ভব না। তারপর হচ্ছে উদ্যোক্তার তীব্র আকাঙ্ক্ষা। যেহেতু উদ্যোক্তার কাজটার মধ্যে অনেক ঝুঁকি জড়িত আছে, এটার মধ্যে তাকে অবশ্যই অনেক ডেডিকেটেড হতে হবে। তার আকাঙ্ক্ষা থাকতে হবে যে সে একজন উদ্যোক্তা হবে। সাংগঠনিক ক্ষমতা মানে হচ্ছে সবগুলো উপকরণের মধ্যে সমন্বয় সাধনের যে ক্ষমতা, সেটা মানুষকে তার কথা শোনাতে পারার ক্ষমতা, সেটা। বুদ্ধিমত্তা কি সেটা আমরা সবাই বুঝি। সৃষ্টিশীলতা হচ্ছে নতুন নতুন জিনিস আবিষ্কার বা একটা পুরনো জিনিসকে নতুনভাবে উপস্থাপনের ক্ষমতা, একটা পুরনো আইডিয়াকেই নতুনভাবে উপস্থাপন করা, নতুনভাবে চিন্তা করা, এই ক্ষমতাগুলোকে বলা হচ্ছে সৃষ্টিশীলতা। কর্মে একাগ্রতা মানে হচ্ছে তাকে ফোকাসড হতে হবে, তাকে জানতে হবে যে তার কাজটা কী, এবং তার কাজের মধ্যে তাকে নিবেদিত হতে হবে। যোগ্য নেতৃত্ব, তাকে অবশ্যই নেতৃত্বের গুণাবলী তার মধ্যে থাকতে হবে, এমন পার্সোনালিটির হতে হবে যাতে তার কথা সবাই শোনে। তারপর আত্মনির্ভরশীল এবং স্বাধীনচেতা হতে হবে। আত্মনির্ভরশীল হওয়া মানে হচ্ছে যে সে তার সবগুলো কাজ সম্পাদনের জন্য সে নিজের উপরই ডিপেন্ড করবে। সে অন্য কারো মুখাপেক্ষী হবে না, অন্য কারো দিকে তাকিয়ে থাকবে না, এবং তার সব সমস্যার সমাধান সে নিজেই খুঁজে বের করার চেষ্টা করবে। সে স্বাধীন চেতা হবে, এবং সব ধরনের ঝুঁকি গ্রহণের মানসিকতা থাকতে হবে। যেহেতু ব্যবসায় অনেক ঝুঁকি বহন করতে হয়, এই ঝুঁকি গ্রহণের মানসিকতা যদি না থাকে, বা ঝুঁকি হতে পারে, ক্ষতি হতে পারে, এই ভয় যদি থাকে, তাহলে আসলে কখনোই খুব বড় কোনো ব্যবসা দাঁড় করানো সম্ভব হয় না। এগুলো হচ্ছে একজন সফল সংগঠকের বৈশিষ্ট্য, এগুলো তোমরা মুখস্থ করে নেবে। এখন যেটা পড়বে সেটা হচ্ছে যে সংগঠকের কার্যাবলী কী, সংগঠনের কার্যাবলী কী, বা সংগঠকের কার্যাবলী কী, বা উদ্যোক্তার কার্যাবলী কী। এই সবগুলোই একই, যেটাই আসুক এই একটা অ্যান্সারই দিতে পারবে। এগুলো মোটামুটি গদবাঁধা জিনিস, এখানে খুব বেশি বোঝার কিছু নেই। তোমরা সবাই আশা করি বই খুলে বসেছো। বই যদি না খুলে বসো, এখানে স্লাইডগুলো কিছু কিছু স্লাইড খুব বেশি একটা ক্লিয়ার না, তোমাদের বুঝতে অসুবিধা হতে পারে। প্রথম পত্র সপ্তম অধ্যায়টা বই থেকে খুলে ক্লাসটা ফলো করার চেষ্টা করবে। আচ্ছা, এখানে দেখো প্রথম কাজটা যেটা হচ্ছে সেটা হচ্ছে লক্ষ্য নির্ধারণ। একজন মানুষ চিন্তা করলো যে সে সংগঠক হবে বা সে কোনো একটা ব্যবসা দাঁড় করাবে, তাকে প্রথমেই চিন্তা করতে হবে যে সে কি করতে চায়, সে কি অর্জন করতে চায়, এটাই হচ্ছে লক্ষ্য নির্ধারণ। তারপর আছে পরিকল্পনা প্রণয়ন। সে যখন ঠিক করে ফেলবে তার লক্ষ্যটা, তখন তাকে পরিকল্পনা করতে হবে যে সে কিভাবে তার লক্ষ্যটাকে বাস্তবায়ন করবে, কি উৎপাদন করবে, তার কাঁচামালের উৎস কী হবে, দ্রব্য কিভাবে বাজারজাত করা হবে, এই জিনিসগুলো। তারপর তাকে সে অনুযায়ী উপকরণ সংগ্রহ এবং সেগুলোর মধ্যে সমন্বয় সাধন করতে হবে।
তারপর হচ্ছে মূলধন। মূলধন ছাড়া তো ব্যবসা কোনোভাবেই সম্ভব না, মূলধন সংগ্রহ করতে হবে। উৎপাদন কাজের সফল বাস্তবায়নের জন্য মূলধন সংগ্রহ অত্যন্ত প্রয়োজন। উদ্যোক্তা নিজস্ব তহবিল থেকে অথবা অন্য কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান থেকে স্বল্প ও দীর্ঘমেয়াদী ঋণ গ্রহণের মাধ্যমে মূলধন সঞ্চয় করতে পারে। এখানে একটা জিনিস খেয়াল রাখবে যে নিজস্ব তহবিল থেকে যদি দেয়, সে অর্থায়ন করে, তাহলে এখানে তার সুদের কোনো ব্যাপার থাকে না, যে সে ঋণ নিয়েছে এরকম কোনো ব্যাপার থাকে না। কিন্তু যদি কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান থেকে সে ঋণ নেয়, তাহলে সেখানে সুদের একটা ব্যাপার থাকে, এবং যখন তার মুনাফা হবে তখন সেই মুনাফা থেকে তাকে এই মূলধনের সুদ পরিশোধ করতে হবে। 5 নম্বরে আছে তত্ত্বাবধান। উৎপাদন কাজের তত্ত্বাবধান এবং ধারাবাহিকভাবে পর্যবেক্ষণ করা সংগঠকের একটা গুরুত্বপূর্ণ কাজ। তত্ত্বাবধান মানে হচ্ছে কি, তদারকি করা। সোজা কথায় তদারকি করা। তাকে যেহেতু সে অনেকগুলো জিনিসের মধ্যে সমন্বয় সাধন করছে, তাকে তদারকির মধ্যে রাখতে হয় যে সবগুলো কাজ যথাযথভাবে হচ্ছে কিনা, কর্মচারীরা ঠিকঠাকভাবে কাজ করছে কিনা, এগুলো। তারপর হচ্ছে শ্রম বিভাগের প্রবর্তন। শ্রম বিভাগ জিনিসটাকে একটু বোঝার চেষ্টা করো। এটা হচ্ছে যে একটা প্রতিষ্ঠানে বিভিন্ন ধরনের কাজ হয় এবং সেখানে বিভিন্ন ধরনের কর্মচারী থাকেন। তো সবাই একই ধরনের কাজ করেন না, এবং সবার যোগ্যতাও এক ধরনের হয় না। যোগ্যতার বিচারে কেউ উচ্চপদস্থ হয়, কেউ নিম্নপদস্থ হয়, এরকম। তো একজন সফল সংগঠকের কাজ হচ্ছে এই কর্মচারীদের মধ্যে ভাগ করা, যে কে কোন পজিশনে কাজ করবে, কার যোগ্যতা কতটুকু, কার স্যালারি কতটুকু হবে, বা তার কার দক্ষতা কোথায়, কাকে কোন জায়গায় দিলে ভালো হবে, এই জিনিসগুলো সংগঠককে খুব ভালোভাবে বুঝতে হবে। এবং এই যে দক্ষতা এবং যোগ্যতার ভিত্তিতে তিনি কর্মচারীদেরকে ভাগ করছেন, ডিভাইড করে দিচ্ছেন, এটাই হচ্ছে শ্রম বিভাগ। শ্রম বিভাগ যদি সুন্দরভাবে না হয়, তাহলে ধরো যে এখানে 4টা ভাগ করলেই যথেষ্ট। একটা প্রতিষ্ঠানে যতজন শ্রমিক আছে তাদেরকে বিভিন্ন লেভেলে চার ভাগে ভাগ করে দেওয়াই যথেষ্ট, কিন্তু সংগঠক করলেন কি 5-6 ভাগে ভাগ করে দিলেন, তখন প্রতিষ্ঠানের খরচ বেড়ে যাবে। আবার 4 ভাগে ভাগ করা যথেষ্ট, কিন্তু তিনি করলেন 2 বা 3 ভাগে, তখন উৎপাদনের দক্ষতা কমে যাবে। তো শ্রম বিভাগ খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস। তারপর হচ্ছে ঝুঁকি বহন। আমরা আগেও বলেছি যে ব্যবসায় যেহেতু ঝুঁকি আছে এবং সংগঠক সব দায়িত্ব নেন, তো তাকে অবশ্যই ঝুঁকি বহন করতে হবে। 8 নাম্বার হচ্ছে বাজারজাতকরণ। বাজারজাতকরণ জিনিসটা হচ্ছে যে সংগঠক যে পণ্যটা তৈরি করলেন বা উৎপাদন করলেন, সে জিনিসটা তো ভোক্তা পর্যন্ত পৌঁছাতে হবে। তো ভোক্তা পর্যন্ত যে পৌঁছাবে, এখন তিনি যে জিনিসটা উৎপাদন করেছেন সেটার চাহিদা ভোক্তার কাছে আছে কিনা, বা চাহিদা থাকলেও ভোক্তা কী দামে কিনতে রাজি আছে, এবং কোন জায়গায় জিনিসটা তিনি যদি বিক্রি করতে চান তাহলে কোন জায়গায় তিনি বেশি ভোক্তা পাবেন, এই জিনিসগুলো বাজারজাতকরণের সাথে জড়িত। এবং এই জিনিসগুলো তাকে অবশ্যই সুন্দরভাবে পর্যালোচনা বিবেচনা করে তারপর বাজারজাত হয় করতে হয়। আচ্ছা, তারপর আছে বিজ্ঞাপন ও প্রচার। এখন যেহেতু অ্যাডভার্টাইজিংয়ের যুগ, আমরা দেখি যে অনেক অ্যাডভার্টাইজিং করেই হচ্ছে পণ্যগুলো আমরা অ্যাডভার্টাইজিংয়ের মাধ্যমেই চিনি। তো বিজ্ঞাপন ও প্রচারও সংগঠকের অন্যতম একটা কাজ। তারপর আছে যোগাযোগ রক্ষা। তাকে বিভিন্ন পার্টির সাথে তার ব্যবসা সুবিধার জন্য যোগাযোগ রক্ষা করতে হয়। 11 নম্বরে আছে নতুনত্ব প্রবর্তন। এই যে আমরা সংগঠকের একটা গুণাবলী পড়েছিলাম, সৃষ্টিশীলতা। তো সেই গুণাবলীর মাধ্যমেই হচ্ছে তিনি তার ব্যবসায় নতুন নতুন জিনিসের প্রবর্তন করতে পারেন। তারপরে আছে আয় বন্টন। উৎপাদনের যে 4টা উপকরণ আছে, ভূমি, শ্রম ও মূলধন এবং সংগঠন। তো সংগঠকের আয় হচ্ছে মুনাফা, এবং এই মুনাফা থেকে তিনি ভূমির আয় যে আছে খাজনা, শ্রমের আয় আছে মজুরি, এবং মূলধনের আয় আছে সুদ, এই 3টা পরিশোধ করেন। তারপরে আছে নতুন নতুন বাজার অনুসন্ধান। সংগঠককে সবসময় অনুসন্ধান করতে হয় যে তার পণ্যের আর কোথায় নতুন বাজার আছে, বা কোথায় নতুন ভোক্তা আছে, কোন জায়গায় উনি যদি পণ্যটা বিক্রি করেন তাহলে আরও কিছু ভোক্তা পাওয়া যাবে, বা সেখানে চাহিদাটা বেশি হবে, ইত্যাদি। তারপরে আছে মুনাফা অর্জন। সংগঠকের মূল লক্ষ্যই হচ্ছে বিভিন্ন কার্যাবলী সম্পাদন করে পণ্য বিক্রি করে মুনাফা অর্জন করা। তারপর আছে প্রতিযোগিতামূলক বাজার সৃষ্টি। যেহেতু এখন বাজারে দেখবে যে কোনো একটা পণ্যেরই অনেক প্রডিউসার থাকে, অনেক কোম্পানি থেকে একই ধরনের পণ্য উৎপাদন হয়। তো সবার চেষ্টা থাকে পণ্যটাকে একটু নতুনভাবে এবং কম দামে বিক্রি করা, যাতে ভোক্তারা আকৃষ্ট হয়। এটাই হচ্ছে প্রতিযোগিতা করা, এবং সবাই চেষ্টা করে এই প্রতিযোগিতায় টিকে থাকতে। এবং এই প্রতিযোগিতায় টিকে থাকার জন্য তারা করে কি, যে হয়তো পণ্যটাকে একটু স্পেশালাইজ করে, বা হয়তো দাম কমিয়ে দেয়। এগুলো হচ্ছে প্রতিযোগিতামূলক বাজার সৃষ্টি করার একটা উপায়। তারপর আছে ভোক্তাদের আস্থা বৃদ্ধি।
দেখবে যে তোমরা যে জিনিসটা কিনে মানে কোনো একটা জিনিস যার থেকে কিনে দেখো যে এখানে হচ্ছে জিনিসটার গুণাগুণও ঠিক আছে, আবার দামটাও প্রপার আছে, তোমরা ওখান থেকেই কিনতে চাইবে। এবং একবার কোনোখান থেকে কিনে যদি মনে হয় যে না, সে দাম বেশি রেখেছে বা জিনিসের গুণাগুণ ঠিক নেই, সেখান থেকে কিন্তু কম কিনতে চাইবে, কারণ সেখানে তোমার আস্থাটা নষ্ট হয়ে গেছে। তো এই কারণেই ভোক্তার আস্থা অর্জন করা খুব বেশি দরকার, কারণ আস্থা অর্জিত হয়ে গেলে তখন ভোক্তা মানে এক জায়গা থেকে বারবার কিনতে ইচ্ছুক হয়। এগুলো হচ্ছে সংগঠকের কার্যাবলী। জিনিসগুলো খুব সিম্পল, বাসায় একটু মনোযোগ দিয়ে পড়ে নিবে। এটা আসলে সংগঠকের কার্যাবলী যদি আসে তাহলেও লিখতে পারবে, উদ্যোক্তার কার্যাবলী যদি আসে তাহলেও লিখতে পারবে, এবং সংগঠনের কার্যাবলী যদি আসে তাহলেও লিখতে পারবে। আচ্ছা, তো তারপরে আছে সংগঠনের প্রকারভেদ। যেহেতু এতক্ষণ বোঝানো হয়েছে যে সংগঠন কি এবং সংগঠক কিভাবে এটার মধ্যে কাজ করেন, এখন এই চ্যাপ্টারটা পুরোটা হচ্ছে যে বিভিন্ন ধরনের সংগঠনের প্রকারভেদ তোমাদেরকে বোঝাবে। তো তার মধ্যে বিভিন্ন ধরনের সংগঠন আছে। এর মধ্যে মালিকানার ভিত্তিতে সংগঠন 5 ধরনের হয় এবং আয়তনের ভিত্তিতে হয় 3 ধরনের। আবার ব্যক্তি মালিকানার ভিত্তিতেও সংগঠনের বিভিন্ন প্রকারভেদ আছে। তো এই যে চার্টটা হচ্ছে পড়বে এমসিকিউর জন্য, এবং এখানে যে বিভিন্ন ভাগ আছে, যে সমবায় সংগঠন কি, সরকারি, স্বায়ত্তশাসিত, ব্যক্তি মালিকানাধীন, এনজিও, এগুলো পুরো চ্যাপ্টার জুড়ে আছে। ওই চ্যাপ্টারটা যখন পড়াবো তখন প্রত্যেকটার আস্তে আস্তে একটা একটা করে ব্যাখ্যা আসবে, এবং তখন একটা একটা করে বুঝে নিতে পারবে, সেটা সুবিধা হবে। এখন যদি একবারে সবগুলো বলি তাহলে তোমাদের জন্য মনে রাখাটা কঠিন হবে। চারটা পড়বে এমসিকিউর জন্য, মনে রাখবে যে কোনটার কতগুলো ভাগ আছে। এই চারটা এই জন্যই পড়াটা এনাফ, আর বাকি কোনটা কি সেটা হচ্ছে আমরা যখন চ্যাপ্টারটা পড়াবো তখন বুঝে নেবে। তো আজকে এই পর্যন্তই থাক। যতটুকু পড়ানো হয়েছে সবাই আশা করি বাসায় পড়বে, একটু মনোযোগ দিয়ে পড়বে, যেহেতু নতুন ক্লাসের সিলেবাস শুরু হয়ে গেছে, এখন একটু সিরিয়াস হবে সবাই আশা করছি, এবং ক্লাসগুলো মনোযোগ দিয়ে ফলো করবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।